আমরা এরপরে যার বক্তব্য শুনবো তাকে মূলত আমরা চিনি জিয়াউল হাসান কিসলু হিসেবে, যিনি মূলত একজন খ্যাতিমান অভিনেতা হিসেবে আমরা তাকে চিনি। তার অনেক পরিচয় আছে। তিনি একজন শিক্ষাবিদ, কিন্তু তার চেয়ে বড় যে পরিচয়টি গর্ব সহকারে তিনি জাতির সামনে দিতে পারেন, আমরা তাকে যে পরিচয়ে সবচেয়ে বড় পরিচয় মনে করি, সেটা হলো তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতেও তিনি মাত্র 16 বছর বয়সে গৌরনদীতে 9 নম্বর সেক্টরে, সেখানকার সেক্টর কমান্ডার মেজর জোয়েলের অধীনে যেমন যুদ্ধে অংশ নিয়েছিলেন, পরবর্তীতেও তিনি থেমে থাকেননি। তিনি 2010 সালে, আমরা জানি যে মুক্তিযুদ্ধের ইতিহাস সংশোধন ও জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, এটি পাঠ্যপুস্তকে যে অন্তর্ভুক্তি করলেন কমিটি হয়েছিল, সেখানেও তিনি সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা এই মুহূর্তে কথা শুনবো বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যারা আজকের এই জুম মিটিং এর আয়োজন করেছেন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি যে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন, এখনো কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা, মুক্তিযুদ্ধের, শরীরটা বেশি ভালো না, তারপরেও জ্বর গায়ে। তো আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলাম। তো মার্চ মাসে, এবং তখন 10ম শ্রেণীর ছাত্র, মানে আমি একেবারে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে গেছি। 16 বছর বয়স তখন মাত্র আমার। 12ই মার্চ আমরা গ্রামের বাড়ি চলে যাই। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। যদিও আমি চট্টগ্রামে আমার শিক্ষা জীবনের পুরোটাই কাটিয়েছিলাম, প্রায় 22টি বছর আমি ছিলাম চট্টগ্রামে, কিন্তু ওই মার্চ মাসে 1971 সালের ওই সময় আমাদের স্কুলের মনে হয় কোনো একটা বন্ধ টন্ধ ছিল হয়তো। আমি আমার বড় ভাইয়ের সাথে গৌরনদী চলে গেছিলাম বাড়িতে বেড়াতে বেড়াতে। 25শে মার্চে আমি ছিলাম মুলাদিতে। মুলাদি হচ্ছে আমার মামা বাড়ি। ওখানে আমি জ্বরে আক্রান্ত হয়েছি। এই সময় আমার বড় ভাই আমার সাথে ছিলেন। উনিও কলেজ স্কুলের ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার মতোই, এবং কলেজ এবং চট্টগ্রাম আমাদের সঙ্গে একসঙ্গে আমরা 22টি বছর 23টি বছর কাটিয়েছিলাম। তো 25শে মার্চে যখন যুদ্ধ শুরু হয়ে গেল চট্টগ্রামে, তখন হায়দ্রাবাদ এরিয়াতে নাকি অনেক যুদ্ধ চলছে, এরকম একটা খবর আমার কাছে আসলো। আমি তখন শয্যাশায়ী, একবার জ্বরে আক্রান্ত, গা পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন আমাকে এই খবরটা দিল আমার বড় ভাই যে আগ্রাবাদ কলোনিতে এত ব্যাপকভাবে যুদ্ধ চলছে যে ওই জায়গায় মনে হয় আগ্রাবাদ, আমরা তো কলোনিতে থাকতাম, কলোনি হয়তো ভেঙে চুরে আমার বাবা মা হয়তো কেউ বেঁচে নেই। এদের কিছুদিন পরে আমি আমার মামা বাড়ি মুলাদি থেকে চলে গেলাম গৌরনদী আমার দাদার বাড়িতে। সেখানে গিয়ে প্রকৃত খবরটা পেলাম যে না, সেরকম হয়নি, তো যুদ্ধ হয়েছে এবং এখনো চলছে, কিন্তু আমার বাবা মা বা পরিবারের ক্ষয়ক্ষতি হয়নি। কিছুদিনের মধ্যেই আমার বাবা তার পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে গ্রামের বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন, এই গৌরনদীর হোসনাবাদ গ্রাম। তো গ্রামে থাকার সময় প্রায় দেখতাম পাকিস্তান আর্মি আমাদের গ্রামকে রেড করতেছে, অ্যাটাক করতেছে। আমরা তখন পালিয়ে যেতাম। বিশেষ করে মা বোনদেরকে নিয়ে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে নৌকায় করতাম, পালিয়ে যেতাম। এই কাজগুলো করতে হতো মা বোন, চাচা চাচি, খালা খালাকে নিয়ে। এই জিনিসগুলো যখন চলতো তখন
খারাপ লাগতে চায় এইভাবে পালিয়ে পালিয়ে বেড়ানোটা তো কোনো জাস্টিফাইড না। আমার মনে হয় আমাদের যুদ্ধে অংশগ্রহণ করা দরকার। কারণ আমরা তখন স্বাধীন বাংলা বেতার কিন্তু শুনছি সন্ধ্যার সময় বসে বসে। সেখানে বিভিন্ন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধের বীরত্বের কাহিনীগুলো শুনছি। কোথায় আজকে মুক্তিযোদ্ধা কতজন পাক হানাদার বাহিনীকে মেরেছে। এগুলো শুনে আমাদের গায়ের মধ্যে আগুন জ্বলতো। যুদ্ধে যাওয়ার জন্য খুব করে চাইতাম। কিন্তু আমি এত ছোট ছিলাম বলে আমাকে কেউ যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করতো না। মানে আমার এলাকার মানুষ। বলে, "তুমি পারবা না এটা।" কিন্তু আমি খুব জেদ ধরেছি, না যেতেই হবে। কিন্তু আমার বাবা-মাকে তো আবার বলা যাবে না। তো এরকম করতে, করতে সেপ্টেম্বর মাসের দিকে একটি দল, ওরা ছিল ১০ জন, আমাকে নিয়ে ১১ জন। ওরা রাজি হলো আমাকে নিতে। যে চলো আগে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসি। তো আমরা তখন ওই আড়িয়াল খাঁ নদীতে একটা নৌকা ঠিক করলাম। আমার মা, বাবা কাউকে না জানিয়ে সকালবেলা ছোট একটা কিছু কাপড়-চোপড় নিয়ে এ আমি নৌকায় গিয়ে উঠলাম আমার সেই মুক্তিযোদ্ধার সঙ্গীদের সাথে। তখন আড়িয়াল খাঁ নদী হয়ে, পয়সা হয়ে, গোপালগঞ্জের মধুমতি নদী হয়ে, যশোরের দিকে বাগদা বর্ডারে পার হয়ে আমি ইন্ডিয়াতে চলে যাই এবং সেখানে অল্প কিছুদিন পরেই আমাকে উচ্চ প্রশিক্ষণের জন্য পাঠানো হয় বিহারে। চাকুলিয়া সেক্টর বলে একটি ট্রেনিং সেন্টার ছিল। ওইখানে আমাকে পাঠানো হয়। ওখানে প্রায় ২০০০ করে একেকটা ব্যাচে ২০০০ করে ট্রেনিং নিয়ে বাংলাদেশে ঢুকতো। আবার নতুন করে ২০০০ ট্রেনিং পেত। তো আমি সেখানে ২১ দিনের গেরিলা ট্রেনিং আমি নিয়েছিলাম। আমি এখন অন্য প্রসঙ্গে বলি যে এই যে দেশটা আমরা কষ্ট করে এর মধ্যে এই অনেক রাজাকারদের সঙ্গে আমাদের ফাইট হয়েছে। অনেক রাজাকাররা আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। আমরা পানিতে ঝাঁপ দিয়ে বেঁচেছি। অ্যা অনেক কষ্ট তলিয়ে যাচ্ছিলাম পানি খেতে, খেতে। তারপরে সেখান থেকে একটা শরণার্থী নৌকায় করে আমরা বেঁচে যাই। বিশেষ করে আমি। তো ওইগুলো এখন স্মৃতিচারণ করতে গিয়ে মনে পড়ছে। কিন্তু তার চেয়ে বেশি মনে পড়ছে আমার এই জিনিসটি যে আমরা এত কষ্ট করে যে যুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম। কিন্তু সেই স্বাধীনতা আ যারা বিরোধিতা করেছিল তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, অপমান করে কথা বলছে, বিভিন্নভাবে হেনস্থা করছে। এগুলো তো আমরা কোনোদিনও এই স্বাধীন বাংলাদেশে আশা করি। এটা আমার কাছে খুবই কষ্টের, মানে রক্তক্ষরণ হওয়ার মতো একটা বিষয়। আমি এই স্বাধীনতার পরে মেট্রিক পাস করে যখন চিটাগং কলেজে ভর্তি হলাম, তখন নাটকের সঙ্গে যুক্ত হয়েছি। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, নাটকের মধ্যে ছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে পাশ করে আমি সরকারি কলেজে অধ্যাপনায় নিযুক্ত হই এবং একসময় যখন আমি পাঠ্যপুস্তক বোর্ডে আমার পোস্টিং হয়, তখন বাংলাদেশ সরকারের যে কথাটি একটু আগে উপস্থাপক বলছিলেন যে একটি কিছু ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করব। আমাদের কিন্তু একটু সময়ের স্বল্পতা আছে, হ্যাঁ? তো আচ্ছা, ওই জন্য আমি কি শেষ করবো? এখানেই শেষ করবো? আলোচনা করবো আপনার নাটকের কিছু পর্ব যদি বা এরকম কিছু হ্যাঁ? প্ল্যান থাকে। আপনার ওই ড্রামার সাইডে যদি কিছু বলেন আমাদেরকে। হ্যাঁ, তো ওই চট্টগ্রাম কলেজের অধ্যাপক মমতাজউদ্দিন স্যার ছিলেন আমার নাটকের হ্যাঁ, গুরু। ওনার সাহচর্য গিয়ে আমি নাটকের যদি কিছু অ্যাক্টিং দেখান বা সামথিং আর কি। অলরাইট, থ্যাংক ইউ। এখন নাটক এত আগে নাটক থেকে বিযুক্ত হয়েছি। অ্যা এই বয়সে এখন আর সেই নাটকের কথা মনে নেই। বেশিরভাগটাই তখন মমতাজ স্যারের নাটক করতাম কিন্তু সেই ডায়ালগ গুলাও এখন আর মনে নেই। আর আমার পায়ের যে অবস্থা, আমার আবার পায়ে নি রিপ্লেসমেন্ট হয়েছে। হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে যে কারণে আমি এখন আর চলাফেরা করতেও আমার অসুবিধা হয়। তো তবুও আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে এটা শুনতে চেয়েছেন। কিন্তু অ্যাক্টিং তো আর একা, একা করা যায় না।
সেটা সাথী থাকলে হয়তোবা। তো যাই হোক, আমি বা কবিতা, যে কোনো একটা আর কি। আমরা ওই মোটামুটি আহ, আমাদের বললাম তো সময় স্বল্পতার জন্য হ্যাঁ, বুঝতে কথাগুলো আমরা পেরেছি। সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। কবিতার বইও তো আমার কাছে এই মুহূর্তে, দেখি তো না একটা। ওকে। আচ্ছা, আমি দেখি আমার এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি ম্যাগাজিন আমার কাছে আছে। এখানে কারো কারো কবিতা আছে এটার মধ্যে। আমি এখান থেকে একটা পড়তে পারি, ঠিক আছে? খুকু আহমেদ বলে আমাদের একজন বাংলা সাহিত্য নিয়ে লেখাপড়া করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমার এক ক্লাস জুনিয়র ছিল। ওর একটি কবিতা আমি পেয়ে গেলাম। আমি বীরাঙ্গনা নই, আমি সর্বহারা। কবিতার পড়ছি। কেন বারে বারে খোঁচা দিয়ে বিবমিশায় দাও? ভুলে যেতে চাই সেসব রক্তাক্ত দিন, আমি লক্ষ্মীপুরের হাজেরা। স্বামী মনির হোসেন এক পুলিশ হাবিলদার, আজ আমি কেউ নই, কারো নই। স্বামী আর 2 শিশুপুত্র সাথে নিয়ে সুখী হয়ে বাপের বাড়িতে যাচ্ছিলাম। বাগবাড়ি বাদাম ব্রিজের কাছে পাক হানাদার বাহিনী থামিয়ে দিল আমাদের। 2 সন্তান সহ আমার স্বামীকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ওরা। সরি, কিছু বলছেন? চোখ ঝলসে দেওয়া লালচে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল। চোখ ঝলসে দেওয়া লালচে সন্ধ্যার আকাশে আরো রাঙা হলো। এত লাল, এত লাল, আমি জ্ঞান হারালাম। জেগে উঠে দেখি সব খোয়ানোর পর আমি ঠিক বেঁচে আছি। তারপর প্রতিদিন হায়নারা খুবলে খেয়ে গেছে আমার ফসিল দেহ। আমি বীরাঙ্গনা নই, আমি সর্বহারা। আজও ঘরে আছি সেই সন্ত্রাসের আচ্ছন্নতা নিয়ে। কামানের গোলার মতন কানে বাজে বুটের নিষ্ঠুর শব্দ, মাতালের অট্টহাসি আর খাকি রং দুঃস্বপ্নের অন্ধকারে। এটি খুকু আহমেদের লেখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের একটি ছাত্রী, আমেরিকাতেই থাকে। তো পেয়ে গেলাম যখন আমাদের ব্যাচ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমার পরের ব্যাচ মনে হয়, আমার 1 ক্লাস কি 2 ক্লাস পরের। যাই হোক, আজকে আমার এখানে শেষ করি, যেহেতু আপনাদের আবার অনেক বড় অনুষ্ঠান, সেই আরো অনেকের বক্তব্য আমরা শুনবো। তা আজকে এখানে থাকি। সবাইকে আবারও আমাদের স্বাধীনতা বিজয়ের শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু ভাইকে। আমরা এখনো সৌভাগ্যবান যে আমরা এখনো মুক্তিযোদ্ধাদের কথা সরাসরি শোনার সুযোগ পাচ্ছি। আগামী 10 বছর পর, 15 বছর পর হয়তো পরের প্রজন্ম সেই সুযোগটি পাবে না, এবং বাড়তি পাওনা ছিল আপনার একটি চমৎকার কবিতা আবৃত্তি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।